হ্যাঁ, আসসালামু আলাইকুম। উপস্থিত এই ভার্চুয়াল ক্লাসের শিক্ষার্থী বৃন্দ এবং ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটারে উপবিষ্ট অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবার এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমার অভিভাবক সমতুল্য ছাত্র বা যদি কোনো অভিভাবক আমার এই ক্লাস উপভোগ করে তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার এক ছাত্রী গত ক্লাসে একটা কমেন্ট দিয়েছে যে আপনার ক্লাস আমি এনজয় করি। ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি অত্যন্ত বিখ্যাত ব্যক্তি। আমার ছাত্রী হলেও উনি অত্যন্ত বিখ্যাত ব্যক্তি। আমি দোয়া করি যে উনি আরও উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাক, দেশের জন্য সেবা করুক, বিশ্বের জন্য সেবা করুক, এই অভিব্যক্তি ব্যক্ত করছি। আবারও এই করোনার মধ্যে, মহামারীর মধ্যে আশা করি যে তোমরা সবাই সুস্থ আছো, সুস্থ থেকে সচেতন থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা পড়াশোনা ঠিক মতো করো। কখন যে পরীক্ষার ঘোষণা চলে আসে এটা বলা কিন্তু কঠিন। সুতরাং তোমরা পড়াশোনা চালিয়ে যাও। হঠাৎ হয়তো দেখা যাবে যে পরীক্ষার ঘোষণা সরকারের অনুযায়ী যে 15 দিনের সময় দিয়ে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিবে। কাজে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর যারা প্রথম ফার্স্ট ইয়ার, তোমাদের তো অনেক লস হয়েছে, তারপরেও সরকার যে তোমাদের পরীক্ষার কি পদ্ধতিতে আগাবে সেটা এখনও ঠিক বলা যাচ্ছে না। কাজে তোমরাও অত্যন্ত সচেতন থাকো। হ্যাঁ, এই আড্ডা না দিয়ে পড়াশোনার দিকে ফিরে আসো। তো আমি আর বেশি কথা না বলে তোমাদের আবারও ক্লাসে অভিনন্দন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এই আজকের অনলাইন বা ভার্চুয়াল ক্লাস আমি শুরু করছি। অলরেডি তোমাদের ক্লাসের আজকে আমি একটা অঙ্ক করাবো। সেই অঙ্কটা আমি অলরেডি লিখে ফেলেছি, যে পরে হয়তো দেরি হয়ে যায়, এই কারণে আমি লিখে রেখেছি যে একটি পাত্রে 8টি লাল ও 7টি সাদা বল আছে। একটা পাত্র আছে, সেই পাত্রে 8টা লাল এবং 7টি সাদা বল আছে। ওই পাত্র হতে করলো কি, জাফরিন একটা বল উঠিয়ে তার কাছে রাখলো, একটি বল উত্তোলন করে তার নিকট রাখলো। অতঃপর পাত্র হতে সাবরিনা 2টি বল উত্তোলন করলে বল 2টি লাল হবার সম্ভাবনা 50%। তো তোমাদের হয়তো বলল যে সপ্তাধীন অধীন ঘটনা কি? অধীন ঘটনা কি? ক্ষয়ে হয়তো দিল যে প্রবাবিলিটি অফ এ সমান
ওয়ান বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। কি বুঝায় ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। এখানে গয়ে দিল যে জাফরিনের উত্তোলিত বলটি লাল হবার সম্ভাবনা নির্ণয় করো। সম্ভাবনা নির্ণয় করো। আর ঘয়ে দিল যে সাবরিনার বক্তব্যটি মূল্যায়ন করো। সাবরিনার বক্তব্যের সত্যতা যাচাই করো। বক্তব্যের সত্যতা যাচাই করো। এখানে বিশ্লেষণপূর্বক যাচাই করো বা এরকম না বলে হয়তো বলতে পারে যে বিশ্লেষণপূর্বক যাচাই করো। তো এটা হলো প্রবলেম। তাহলে এই প্রবলেমটা তোমাকে আগে বুঝতে হবে যে আসলে কাজটা কি হচ্ছে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আসলে এখানে কি ঘটছে যে পাত্র থেকে জাফরিনা একটা বল নিয়েছে, নিয়ে তার কাছে রেখেছে। সে বলটা কি? জাফরিনা যে বলটা নিয়েছে সেই বলটার রং কি এখানে কিন্তু বলা নাই। যে জাফরিনা যে বলটা নিচ্ছে সেই বলটা লাল না সাদা না সবুজ না কালো কিছু কিন্তু বলা নাই। কিন্তু এই অঙ্কে এখানেই শুধু এটুকু আভাস দেওয়া আছে যে সাবরিনা যে বল দুইটা নিচ্ছে সেই দুইটা লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখন সাবরিনা যখন বল নিবে, পাত্র থেকে বল নিবে, তখন সাবরিনাকে জানতে হবে যে পাত্রে লাল বল কয়টা আছে। সাবরিনা এখন যেহেতু জাফরিন একটা বল উঠিয়ে তার কাছে রেখেছে, সেই বলটা যদি লাল হয় তাহলে সাবরিনা পাত্রে লাল বল পাবে 7টা। আর জাফরিন যে বলটা নিয়েছে সেই বলটা যদি লাল না হয় মানে কি, যদি সাদা হয় ও যদি সাদা বল নিয়ে থাকে তাহলে কি লাল কমবে? তাহলে লাল কমবে না। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য এইটা মানে স্বাভাবিক অঙ্ক। এটা আগে যে বলের অঙ্ক করেছি সেই অঙ্ক। এখানে একটা না বলে দুইটা বলতে পারতো অঙ্ক যে পাত্র হতে জাফরিন 2টি বল উত্তোলন করে তার নিকট রাখলো। সেটা আমি বলবো তোমাদের বাড়ির কাজ দেবো। তাহলে আমরা প্রথমে আমরা দেখব যে গয়ে কি আছে। তোমরা ক আর খ কিভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমাদের আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কিভাবে উত্তর লিখব। আমরা গ দেখব যে জাফরিনের উত্তোলিত বলটি লাল হবার সম্ভাবনা কত। তাহলে আমরা প্রথমে পাত্রে মানে ছোট জায়গা, তাহলে এই সমাধান দিয়ে তাহলে এখানে আমরা প্রথমে সমাধান দিয়ে যদি মানে এটা এখানে গয়ে আমরা লিখব যে পাত্রে লাল বল আছে 8টি। পাত্রে লাল বল আছে 8টি। পাত্রে সাদা বল আছে 7টি। আর পাত্রে মোট বল আছে
লাল বল এখানে ছুটেছে বল, লাল বল আছে আর মোট বল আছে 15টি। তাহলে মোট বল আছে 15টি। এখন এই জাফরিন করছে কি, জাফরিন করছে কি যে পাত্র থেকে একটা বল উত্তোলন করেছে। তাহলে এখান থেকে বলবো যে জাফরিন পাত্র হতে একটি বল উত্তোলন করতে পারে, একটি বল উত্তোলন করতে পারে। কয়টা বল ছিল? 15টা বল। 15টা বল থেকে জাফরিন বল নিচ্ছে একটা, তাহলে 15C1। জাফরিন যদি 2টা বল নিত তাহলে এখানে লিখতাম 15C2। এখানে যেহেতু এইটা পেলাম। এবার জাফরিনের বলটি, প্রশ্নে বলছে জাফরিনের বলটি লাল হবার সম্ভাবনা কত। তাহলে জাফরিন যখন বল উঠাচ্ছে তখন পাত্রে লাল বল আছে কয়টা? 8টা। তাহলে এখন তারপর বলবো যে জাফরিন 8টা বল লাল বল ছিল, 8টি লাল বল হতে একটি বল উত্তোলন করতে পারে, একটি বল উত্তোলন করতে পারে, কয়টা বল থেকে? 8টা থেকে একটা, তাহলে 8C1 সমান 8। তাহলে অতএব জাফরিনের বলটি লাল হবার সম্ভাবনা probability of A সমান NA/NS সমান NA কত পেয়েছি আমরা? NA পেয়েছি 8, তাহলে 8/NS পেয়েছি 15। তাহলে এটাই গয়ের অ্যান্সার। তুলে নাও। ছোট বোর্ড, জায়গা কম, কাজে তোমরা তুলে নাও। জাফরিনের বলটি লাল, তাহলে এই লাল হওয়ার সম্ভাবনা, জাফরিনের বলটি লাল হওয়ার সম্ভাবনা আমরা বের করলাম। এরপরে সাবরিনা, জাফরিন 2টা বল উত্তোলন করার পর জাফরিন একটা বল, পাত্র থেকে একটা বল উত্তোলন করে তার কাছে রেখেছে। তারপর সেই পাত্র থেকে সাবরিনা কয়টা বল টানছে? সাবরিনা 2টা বল টেনেছে। তাহলে এখন সাবরিনা যখন বল উঠাবে তখন যেটা মূল প্রশ্ন হচ্ছে যে সাবরিনা যখন বল উঠাচ্ছে তখন সাবরিনার পাত্রে কয়টা বল আছে। তাহলে যেহেতু আগে জাফরিন একটা বল উঠিয়ে রেখেছে, তাহলে সাবরিনার জন্য এখন বল কিন্তু আর 15টা নাই, বল হয়ে গেছে 14টা। আর জাফরিন কি বল উত্তোলন করেছে? জাফরিনের উত্তোলিত বলটি লালও হতে পারে, সাদা হতে পারে। তাহলে আমরা ঘ করার জন্য লিখব যে ধরি এ
জাফরিনের বলটি লাল, বি জাফরিনের বলটি সাদা হতে পারে, আর সি, তাইলে এবার সি হলো কি যে সাবরিনা কিন্তু পাত্র থেকে দুইটা লাল বল নিয়েছে, তাইলে সাবরিনার বলটি বল দুটি লাল। তাহলে এটার মানে এখন দাঁড়াচ্ছে কি যে তাহলে জাফরিন একটা লাল বল উঠার পর সাবরিনা লাল বল নিচ্ছে, অথবা জাফরিন একটা সাদা বল নেওয়ার পর সাবরিনা দুইটা লাল বল নিচ্ছে। এটার মানে গোটা অঙ্কটার মানে যে সাবরিনা যখন বল উঠাচ্ছে তখন তাহলে সাবরিনার আগে জাফরিন কি করছে সেটা যদি আমরা না বুঝি তাহলে এই অঙ্ক করা যাবে না। এই জন্যই আমি কল্পনা করে নিলাম যে জাফরিন একটা লাল বল উঠিয়েছে অথবা সাদা বল উঠিয়েছে, কিন্তু সাবরিনা লাল বল নিবে। তার মানে এই কার্যক্রমটা ঘটছে এরকম যে জাফরিন পাত্র থেকে একটা লাল বল নেওয়ার পর সাবরিনা দুইটা লাল বল নিচ্ছে, অথবা পাত্র থেকে জাফরিন একটা সাদা বল নেওয়ার পর সাবরিনা দুইটা লাল বল নিচ্ছে। তাইলে এই যে এতগুলা কথা বললাম, সেই কথাগুলা অঙ্কের মাধ্যমে কি হয় তাহলে যে অতএব সাবরিনার উত্তোলিত বল দুটি লাল হবার সম্ভাবনা প্রবাবিলিটি অফ, তাহলে কি বললাম যে কি হচ্ছে যে জাফরিন একটা লাল বল নিচ্ছে এবং তারপর সাবরিনা দুইটা লাল বল নিচ্ছে, অথবা জাফরিন একটা সাদা বল নিচ্ছে তারপর সাবরিনা লাল বল নিচ্ছে। এরপর তাহলে এটাকে তাহলে এই যে এটার জন্য আমরা গতদিনই আর কি বলেছিলাম যে এটা সমান হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। এখন আমি গতদিন আমি বলেছি যে এখন যে অঙ্ক আমি গতদিন বলেছিলাম যে পরবর্তী অঙ্কগুলা একই টাইপের হবে। এখন এ ইন্টারসেকশন সি আছে, এ ইন্টারসেকশন সি যদি ইন্টারসেকশন কথাটা থাকে তখন অঙ্ককে প্রশ্ন করব যে এ আর সি স্বাধীন না অধীন, এ আর সি স্বাধীন না অধীন। কিভাবে বুঝবো স্বাধীন না অধীন? এ আর সি অঙ্ককে প্রশ্ন করব যে কোন এ আগে ঘটেছে না সি আগে ঘটেছে। তাহলে এ মানে কি জাফরিন একটা লাল বল উঠেছে, তারপর তাহলে কে আগে উঠিয়েছে? জাফরিন আগে উঠিয়েছে। তাহলে যেহেতু জাফরিন আগে উঠিয়েছে অর্থাৎ এ যেহেতু আগে ঘটেছে তাহলে অবশ্যই সি হবে এর উপর নির্ভরশীল। এই অঙ্কে যেহেতু আমি বুঝতে পারছি যে একটা কাজ, এখানে দুইটা কাজ, এ একটা কাজ, সি একটা কাজ, এ আর সি এর মধ্যে যেহেতু আমরা অঙ্ক থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এ আগে ঘটেছে, সুতরাং সি হবে অধীন আর এ হবে স্বাধীন। কে আবারও বলছি যে অঙ্ককে আমি প্রশ্ন করব, যখনই ইন্টারসেকশন থাকবে তখন অঙ্ককে প্রশ্ন করব যে এখানে যে দুইটা ঘটনা আছে, একটা এ আর একটা সি,
এই এ আর সি এর মধ্যে কোনটা আগে ঘটেছে। অঙ্কে যদি উত্তর না দিতে পারে তাহলে আমি বলবো যে দুইটা এ আর সি পরস্পর স্বাধীন, যদি এরকম উত্তর খুঁজে না পাই অঙ্ক থেকে। কিন্তু আমাদের বর্তমান যে অঙ্ক, সেই অঙ্ক থেকে আমি এরপরে যে অঙ্কটা তোমাদের দেখাবো তাতেই তোমরা তখন এই যে আমি আগে আর পরের কথা বারবার কেন রিপিট করছি সেটা পরের অঙ্কটাতেই বুঝতে পারবা। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু এ আগে ঘটেছে, আমরা মানে গুণন সূত্রটা হচ্ছে যেটা আগে ঘটবে সেটা, মানে প্রবাবিলিটি অফ এ, যেহেতু এ আগে ঘটেছে, ইনটু প্রবাবিলিটি অফ অবশিষ্ট ঘটনা, মানে এখানে এই দুইটা ঘটনার মধ্যে এ লিখেছি আগে, তাহলে যেহেতু এ আগে লিখেছি এখানে এখন লিখবো সি গিভেন এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে এখানে বি আগে ঘটেছে, তাহলে প্রবাবিলিটি অফ সি গিভেন বি। আবার বলছি দেখো যে এখানে যেহেতু এ আগে ঘটেছে তাই লিখেছি প্রবাবিলিটি অফ এ, আর এ ঘটে গেছে এই শর্তে সি। এ মানে জাফরিন একটা বল লাল নিয়েছে, তাহলে সাবরিনার লাল। এটার যে জাফরিন সাদা বল নিয়েছে, এখানে বলছে জাফরিনা সাদা বল নিয়েছে, এই শর্তে সাবরিনের লাল বল পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ মানে কি? প্রবাবিলিটি অফ এ মানে জাফরিনের উত্তোলিত বলটি লাল। তাহলে জাফরিন যখন পাত্র থেকে লাল বল উঠায় তখন পাত্রে লাল বল কয়টা ছিল? তখন পাত্রে লাল বল ছিল 8টা, তাই 8C1, আর তখন পাত্রে মোট বল ছিল 15টা, তাহলে 15C1 গুণন এটার মানে যে জাফরিন পাত্র থেকে একটা লাল বল নিয়েছে, তারপর সাবরিনা, তাহলে যেহেতু জাফরিন পাত্র থেকে একটা লাল বল নিয়েছে তাহলে সাবরিনা লাল বল কয়টা পাবে? একটা লাল বল নিয়ে নিয়েছে, 8টা ছিল, একটা নিয়ে নিয়েছে, তাহলে আর কয়টা থাকে? 7টা। তাহলে ওই 7টা থেকে এই নিচ্ছে 2টা, সাবরিনা কিন্তু নিচ্ছে 2টা। খেয়াল করো, সাবরিনা নিয়েছে 2টা কিন্তু জাফরিন নিয়েছিল 1টা। এখন এখানে 7 কেন হলো? এখানে 7 কেন হলো? 8টা থেকে একটা নিয়েছে, তাহলে থাকলো কয়টা? 7টা, তাই এখানে 7। আবার বলছে শোনো এই কথাটা খেয়াল করো, তুমি আবার মনে করো না ওই যে সাদা 7টা আছে তাই এই 7 লিখেছি, ওই 7 না, এই 8টা ছিল, 8টা থেকে যেহেতু জাফরিন একটা নিয়েছে, তাহলে 8টা থেকে একটা নিলে একটা কমে যায় 7টা থাকে, তাই 7 এখানে। আর যেহেতু সাবরিনা 2টা বল নিচ্ছে তাইলে এখানে 2 গুণন, এখানে 15টা বল ছিল, সেই 15টা বল থেকে জাফরিন একটা বল নিয়েছে, তাহলে একটা কমে গেছে, হয়েছে 14টা, তাহলে 14 আর C2। কি বোঝা গেল? প্লাস এটা হলো জাফরিন একটা সাদা বল নিয়েছে, তাহলে জাফরিন সাদা বল যখন নেয় তখন পাত্রে সাদা বল কয়টা ছিল? সাদা বল ছিল 7টা, তাহলে 7C1 ডিভাইডেড বাই 15C1 গুণন, তাহলে দেখো যে এবার বলছে কি জাফরিন পাত্র থেকে সাদা বল উঠিয়েছে, জাফরিন পাত্র থেকে সাদা বল উঠিয়েছে, আর তারপর সাবরিনা লাল বল নিবে, তাইলে পাত্রে লাল বল ছিল 8টা, জাফরিন কয়টা সাদা বল নিয়েছে? একটা সাদা বল নিয়েছে, তাহলে পাত্রে লাল বল কয়টা থাকলো? লাল বল কি কমলো? 8টা লাল বল ছিল, কিন্তু জাফরিন নিয়েছে সাদা বল, তাহলে কি লাল বল কমে? 8টা ছিল, 8টাই থাকে, তাই এই জায়গায় হলো 8C2 বাই মোট বল কিন্তু কমে গেছে, 14টা ছিল, একটা নিয়েছে, তাহলে 14C2। এখন দেখো এটুকু যে তুমি বুঝতে পারলে কিনা একটু চিন্তা করো।
এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে ক্যালকুলেশন করলে এখানে 8/15 গুণন 7C2, একই ক্যালকুলেশন। তাহলে 7/2 সমান উপরে আসলো 21, ডিভাইডেড বাই 14/2, এটা সমান আসছে 91, প্লাস 7/15 গুণন 8C2, 8/2 সমান আসে এখানে 28/14C2 মানে তো পেয়েছি আমরা 91। তাইলে এখন এটা একবারে আমরা ক্যালকুলেশন করতে পারি এইভাবে যে 8/15 গুণন 21/91 প্লাস 7/15 গুণন 28/91 সমান, এটার মান আসছে 4/15। একে আমি যদি দশমিকে নিয়ে আসি, যে দশমিকে নিয়ে আসলে এটা হচ্ছে যে 0.267, এটাকে বা এটাকে পার্সেন্ট হিসাবে লিখতে পারি যে 26.7%। তো প্রশ্নে সাবরিনা কি বলেছে যে যে দুটি বল উত্তোলন করলে বল দুটি লাল হওয়ার সম্ভাবনা 50%। তাহলে কত পার্সেন্ট আসলো? 26%। প্রশ্নে হয়তো মানে আমি 50% বলেছি, আন্দাজের উপর বলেছি। প্রশ্নে হয়তো তোমার এই যে এরকম থাকতে পারে যে 25%-এর বেশি, 25%-এর বেশি, অথবা বলতে পারে যে প্রায় 27%, বা বলতে পারে প্রায় 27%। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। আমি যেহেতু মানে আইডিয়ার উপরে আমি ওখানে 50% বলেছি, আর এখন যদি 50%ই থাকে তাহলে আমরা বলবো যে অতএব সাবরিনার বক্তব্যটি সঠিক নয়। সাবরিনার বক্তব্যটি সঠিক নয়। যদি প্রশ্নে ওই 50%ই থাকে তাহলে আমরা এখানে বলবো যে আমরা আমাদের যে ফলাফল পেলাম সেই ফলাফলে যাচ্ছে যে ফলাফল মানে সাবরিনার বল দুটি লাল হবার সম্ভাবনা 26.7%, অর্থাৎ উদ্দীপকে প্রদত্ত বক্তব্যটির 50% যা সঠিক নয়। কি বোঝা গেল? এখন প্রশ্ন যেভাবে আসবে সেভাবে তোমরা এটার উত্তর করবা। এখন দেখো এই অঙ্কটা বুঝতে তোমাদের কেমন। এখন যে অঙ্কটা দিলাম তোমাদের বাড়ির কাজ হবে, যে বাড়ির কাজ তোমাদের হবে এটা যে একটি পাত্রে, এটা আসলে ছোট বোর্ড মুছে দেওয়াতে ঝামেলা হচ্ছে এখন, যে একটি পাত্রে 10টি লাল ও 12টি সাদা বল আছে। পাত্র হতে শিশির দুটি বল উত্তোলন করে তার নিকট রাখলো।
অতঃপর পাত্র হতে তুষার পাত্র হতে তুষার দুটি বল উত্তোলন করলে বল দুটি লাল হবার সম্ভাবনা 27% এর কাছাকাছি দিয়ে এখন ক খ গেল। গয়ে এখানে গয়ে বলা হলো যে শিশিরে উত্তোলিত বল দুটি লাল হবার সম্ভাবনা নির্ণয় করো। আর ঘয়ে যে তুষারের বক্তব্যের সত্যতা যাচাই করো। তুষারের বক্তব্যের সত্যতা বিশ্লেষণপূর্বক মূল্যায়ন করো। দেখো একই অঙ্ক, আগে যে অঙ্ক দিলাম সে অঙ্ক আর এই অঙ্ক একই। এখানে একটা কাজ করা হয়েছে। আগের বার বলা হয়েছিল যে জাফরিন পাত্র থেকে একটা বল উত্তোলন করে রেখেছে। এবার এই অঙ্কে বলা হয়েছে যে শিশির পাত্র থেকে 2টা বল উত্তোলন করেছে। তাই এই অঙ্কে আমি একটু মানে গত সিম্পল যে আমরা লিখব যে ধরি শিশিরের উত্তোলিত বল 2টি লাল, তারপরে মানে মোট বল কয়টা বের করব, 10 আর 12 22টা বল। তাহলে আমাদের NS আসবে 22C2 আর NA আসবে, তাহলে ও মানে শিশির কয়টা বল, 2টা লাল বল নিচ্ছে, এখানে লাল বল ছিল 10টা, তাই 10C2 আসবে। এইখানে যে এই জায়গায় আমাদের যেমন ধরেছিলাম যে শিশিরের উত্তোলিত, মানে ওখানে বলেছিলাম জাফরিনের উত্তোলিত বলটি লাল আর না হলে সাদা। এবার যেহেতু 2টা বল মানে উত্তোলন করে রেখেছে, যেহেতু শিশির 2টা বল উত্তোলন করে রেখেছে, আমি ঘয়ে একটু কথা বলবো, গ নিয়ে আমি প্রশ্ন করবো না, গ তোমরা নিজেরা করবা, আর ঘ একটু দেখাবো। অঙ্কটা দেখো, ওঠা হলো নাকি দেখো। আশা করি উঠা হয়ে গেছে। তাহলে আমি এই গ তোমরা নিজেরা করবা, না পারলে তো আমি আছি। ঘ তোমাদের আমি একটু দেখাবো যে তাহলে আমি গ মুছে দিলাম। ঘয়ে তাহলে এখানে যে দেখো যে আসলে ব্যাপারটা হলো এরকম যে এই যে একটা পাত্র আছে, সেই পাত্র থেকে শিশির 2টা বল উঠিয়েছে, তারপর সেখান থেকে তুষার বল উঠাবে। পাত্র থেকে শিশির 2টা বল উঠিয়ে তার কাছে রেখেছে। এখন প্রশ্ন হলো শিশির যে 2টা বল উঠিয়ে রেখেছে, সে বল 2টা কি হতে পারে?
শিশির যে দুইটা বল উঠিয়েছে সেই দুইটা কি হতে পারে, এটাই হলো আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন। তাহলে শিশির যে বল দুইটা উঠিয়ে রেখেছে সেই দুইটাই লাল হতে পারে, একটা লাল হতে পারে, লাল নাও হতে পারে। কিন্তু তুষার যে দুইটা বল উঠাবে, তুষার যে বল দুইটা উঠাবে সে বল দুইটা লাল, সেটা কিন্তু অঙ্কে বলা আছে। কি ঠিক আছে? তাহলে আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো এই অঙ্ক করার জন্য, এই টাইপের অঙ্কগুলা করার জন্য, এই টাইপের অঙ্কগুলা করার জন্য, এই টাইপের অঙ্কগুলা করার জন্য আমাদের প্রথম প্রশ্ন হবে যে আগে যে কাজ করেছে সে কি কি করতে পারে। এখন তোমরা আমাকে বাসায় খুঁজতে এলে, তা বাসায় এসে আমাকে মানে বাসায় এসে আমাকে পাইলে না, তাহলে এখন আমাকে খুঁজে পেতে চাও, তাহলে আমাকে কোথায় পাবা? এখন আমাকে পাওয়ার জন্য অনেক রকমই হতে পারে। আমি নিউ মার্কেট গেছি, সাহেব বাজার গেছি, স্কুল গেছি, ধরো যে 3টা কন্ডিশন আছে, তার বাইরে আমি আর যেতে পারি না। তাহলে আমার বাড়িতে তোমরা আসবে, এসে দেখবে যে স্যার নাই। তাহলে স্যার নাই যেহেতু, তাহলে হয় স্যার নিউ মার্কেটে গেছে, না হলে সাহেব বাজার গেছে, না হলে স্কুলে গেছে। এই 3টার বাইরে যেতে পারে। তাহলে কি কি হতে পারে? এখন দেখো যে এইখান থেকে বলা হয়েছে, এই পাত্র থেকে বলা হয়েছে যে শিশির 2টা বল উঠিয়েছে, এখান থেকে 2টা বল উঠিয়েছে। তাহলে যে 2টা বল উঠিয়েছে সে 2টা কি হতে পারে? সে বল 2টা কি হতে পারে? সেই 2টাই লাল হতে পারে। যে বল 2টা উঠিয়েছে 2টাই লাল হতে পারে, একটা লাল হতে পারে, লাল নাও হতে পারে। কিন্তু এই যে তুষার যে বল উঠাচ্ছে, সেই তুষারের উত্তোলিত বল উত্তোলন করলে বল 2টি লাল। তাহলে তুষার যেটা উঠাচ্ছে সেটা লাল, সেই ব্যাপারে তোমার এখানে বলা আছে। এই জন্যই আমরা এই অঙ্কটা করার জন্য আমরা লিখব যে ধরি যে ধরি এ শিশিরের উত্তোলিত বল 2টি লাল, বল 2টি লাল। বি শিশিরের উত্তোলিত বল 2টির 1টি লাল, 1টি লাল। সি শিশিরের উত্তোলিত বল 2টির 0টি লাল। আর ডি হলো তুষারের উত্তোলিত বল, উত্তোলিত বল 2টির তুষার তো নয়, হ্যাঁ, তুষারের উত্তোলিত বল 2টি, তুষারের উত্তোলিত বল 2টি লাল। এটা তো বলাই আছে যে তুষার লাল বল নিবে। এখন দেখো যে শিশির যে 2টা বল উত্তোলন করছে সেই বল 2টা লাল হতে পারে, একটা লাল হতে পারে, একটাও লাল না হতে পারে। আর তুষার লাল বল নিবে, তাই হলো। তার মানে আগের বার হলো কি, তার মানে শিশির 2টা লাল বল নেওয়ার পর তুষার লাল বল নিচ্ছে, অথবা শিশির একটা লাল বল নেওয়ার পর তুষার লাল বল নিচ্ছে, অথবা শিশির কোনো লাল বল না নেওয়ার পর তুষার লাল বল নিচ্ছে। তার মানে এই কথাগুলোকে তাহলে আমাদের গাণিতিকভাবে আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ, তাহলে শিশির 2টি লাল বল নিচ্ছে, তারপরে তুষার লাল বল নিচ্ছে, অথবা শিশির একটা লাল বল নিচ্ছে, তারপরে তুষার লাল বল নিচ্ছে, অথবা শিশির কোনো লাল বল নিচ্ছে না, কিন্তু তুষার লাল বল নিচ্ছে। দেখো এটুকু ঠিক আছে কিনা দেখো। তুষার
শিশির দুটা লাল বল নেওয়ার পর তুষার লাল বল নিচ্ছে, অথবা শিশির কোনো একটা লাল বল নেওয়ার পর তুষার লাল বল নিচ্ছে, অথবা অথবা শিশির কোনো লাল বল নিচ্ছে না কিন্তু তুষার লাল বল নিচ্ছে। এখন এর পরের ক্যালকুলেশন বা পরের সিস্টেম ওই একই। 10 আর 12, তাহলে এখন এটা সমান, তাহলে এইটা সমান হয় আমাদের প্রবাবিলিটি, তাহলে আগে ঘটেছে, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ডি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ডি। তাহলে এখন দেখো এ আর ডি এর মধ্যে, আমি বারবার একই কথা বলছি, এ আর ডি এর মধ্যে কোনটা আগে ঘটছে? আমরা তো বুঝতে পারছি যে আগে আগে শিশির নিয়েছে তারপর তুষার নিয়েছে, অঙ্কে তো বলা আছে নাকি, যা আগে শিশির নিল তারপর, তাহলে এখানে আগে শিশির নিয়েছে অর্থাৎ এ আগে ঘটেছে। প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন সি। সরি, এটা বি হবে, এটা হলো বি। এবার দেখো প্রবাবিলিটি অফ এ, এ মানে কি শিশির দুইটা লাল বল নিচ্ছে, তাহলে শিশির যখন লাল বল নেয় তখন পাত্রে লাল বল ছিল 10টা, 10 C2, আর মোট বল ছিল 22টা, 20 C2 গুণন। এবার বলছে শিশির দুইটা লাল বল নেওয়ার পর তুষার লাল বল নিচ্ছে, তাহলে 10টা লাল বল ছিল, 10টা লাল বল ছিল, শিশির দুইটা লাল বল নিয়ে নিয়েছে, তাহলে বাকি থাকলো 8টা, সেই 8টা থেকে তুষার লাল বল নিচ্ছে, আর 22টা থেকে দুইটা নিয়ে নিয়েছে, তাহলে 20 C2 প্লাস প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি মানে কি তুষার একটা লাল বল নিয়েছে, না সরি শিশির একটা লাল, কিন্তু শিশির তো একটা বল নেয়নি, শিশির নিয়েছে বল কয়টা? শিশির বল নিয়েছে 2টা, তাহলে একটা লাল হওয়া মানে কি একটা লাল আর একটা অন্য নিয়েছে, একটা লাল হওয়া মানে কি, তাহলে এখানে বলা হচ্ছে যে শিশির একটা লাল বল নিয়েছে, কিন্তু বল তো শিশির তো বল একটা নেয়নি, শিশির বল নিয়েছে 2টা, তাহলে 2টা যেহেতু নিয়েছে আর একটা লাল বলা আছে, তাহলে একটা যেহেতু লাল বলা আছে, এটা তো পরিষ্কার যে অপর বলটা লালই হবে। সরি, যেহেতু একটা লাল বলছে, তাহলে যদি একটা লাল হয় তাহলে আর একটা কি হবে? 2টা বল টেনেছে, 2টা বলের মধ্যে যদি একটা লাল বল হয় তাহলে অবশিষ্ট বলটা কি হবে? সাদা হবে। তাহলে এখানে লাল থেকে একটা নিয়েছে গুণন সাদা থেকে একটা, 12 C1 ডিভাইডেড বাই 20 C2 গুণন। কিন্তু এইখানে বলছে যে তুষার একটা শিশির একটা লাল আর একটা সাদা বল নেওয়ার পর তুষার লাল বল নিলে, তাহলে লাল বল 10টা ছিল, একটা নিয়ে নিয়েছে, তাহলে থাকলো 9টা, 9 C2 টোটাল 20টা, 20 C2 প্লাস প্রবাবিলিটি অফ সি, মানে তুষার কোনো লাল বল নেয়নি, সরি শিশির কোনো লাল বল নেয়নি, শিশির লাল বল নেয়নি মানে কি নিয়েছে? অন্য বল 2টাই নিয়েছে, 12 C2 ডিভাইডেড বাই 20 C2 গুণন যেহেতু শিশির কোনো লাল বল নেয়নি, তাহলে পাত্রে লাল বল কয়টা আছে? পাত্রে লাল বল আছে, কোনো লাল নেয়নি, তাহলে 10টাই আছে, 10 C2 ডিভাইডেড বাই মোট বল 2টা কমে গেছে, 20 C2। এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর। এখন দেখো যে অঙ্কটা আমি করাইলাম
তোমরা, আমি ক্যালকুলেশন করে দেব না, তোমরা ক্যালকুলেশন করবা, কোনো প্রবলেম হলে তো আমি আছি। আর তোমরা আসলে, না, আমি তোমাদের উপর সন্তুষ্ট না, কারণ আমি অঙ্ক করছি, মনে হচ্ছে আমি করে যাচ্ছি, তোমরা কেউ করছো। একজন ছাত্রী আছে অবশ্য, কাজ দিলে কাজ করে, কিন্তু একজন করলে তো হবে না, আমার তো ছাত্রছাত্রী অনেক। এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিয়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 80, আর ফার্স্ট ইয়ারে প্রায় 50, তাহলে 130 জন হওয়ার কথা। তো 130 জন ছাত্রছাত্রীর মধ্যে ওই একজনই মাঝে মাঝে মানে কাজ দিলে সে কাজগুলা করে দেখায়, আর বাদ বাকি কারো কোনো সারা শব্দ আমি পাচ্ছি না। তোমাদের আমি বারবার বলছি যে তোমরা ক্লাসগুলা করো, আমি পরবর্তীতে রেগুলার ক্লাস শুরু হয়ে গেলে, যখন রেগুলার ম্যানুয়াল ক্লাস যখন শুরু হবে, তখন কিন্তু আমি এগুলো করব না, তোমরা যতই বলো না কেন, আমি কিন্তু তখন এগুলো করব না। কারণ আমি এখানে অনলাইনে ক্লাস নিলেও যেভাবে আমি বুঝাচ্ছি, আমার মনে হয় তোমরা যদি আমার ক্লাস ঠিকমতো করো, ঠিকমতো বুঝার চেষ্টা করো, কোনোটা বুঝতে না পারলে, যেমন এক মেয়ে মোবাইলে আর কি একটা প্রবলেম হয়েছিল, সেটা আমাকে দেখিয়ে নিয়েছিল, আমি তাকে দেখিয়ে দিয়েছি। তারপর একজন প্রশ্ন করেছিল বর্জনশীল অবর্জনশীল, বুঝতে পারছি না, সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারপরও বুঝতে পারলো কি না সেটা, তারপর আর কোনো উত্তর আমি পাইনি। কাজে তোমরা যেভাবে, মানে আমি ক্লাস নিচ্ছি, আমি নিজের এর জন্য বলছি না, অহংকার করছি না, কিন্তু আমি যেভাবে ক্লাস নিচ্ছি, যেভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা যদি একটু আমার সাথে সহযোগিতা করো, আমার মনে হয় তোমরা ভাইয়াদের পিছনে দৌড়িয়ে বেড়াও, কাছে যেই করতে হবে। তা আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এখানে তো ধরে নাও যে তখন ক্লাসে অনেক ছেলেমেয়ের মধ্যে ক্লাস নিতে হতো, এখানে তো তুমি যে বাড়িতে, যেখানে তুমি আছো সেখানে তুমি আছো, অন্য কেউ তো নাই, কোনো জ্ঞানজাম তো নাই। কাজে তোমরা তো ভালোভাবে বুঝার কথা, যেগুলো আমি করাচ্ছি এটা যদি একটু মাইন্ডলি দেখো, তাহলে সমস্যা হওয়ার কথা না। তা আমি তারপরে আর একটা অঙ্কে যাব। U1 পাত্রে 4টি লাল ও 6টি সাদা বল আছে। U2 পাত্রে 6টি লাল ও 7টি সাদা বল আছে। প্রতি পাত্র হতে একটি করে বল উত্তোলন করলে, আমি সৃজনশীল প্রশ্ন এখানে দিচ্ছি না, সৃজনশীল অন্য প্রশ্নের সাথে যখন আমি সৃজনশীল করাবো তখন নর্মালি এখানে কি কি ধরনের অঙ্ক হতে পারে এটা বুঝাতে আমি চাচ্ছি, এই কারণে আমি সৃজনশীলে যাচ্ছি না। হ্যাঁ, সৃজনশীল হলে তো 2টার বেশি দেওয়া যায় না, যার জন্য কী কী অঙ্ক হতে পারে সবগুলাই যেন তোমরা করতে পারো, এই কারণে আমি সৃজনশীলে যাচ্ছি না। যে প্রতি পাত্র হতে একটি করে বল উত্তোলন করলে, 1 নম্বরে বলা হলো বল দুটি লাল
হবার। 2 নম্বর, বল দুটি একই রঙের হবার। 3 নম্বর, বল দুটি ভিন্ন রঙের হবার সম্ভাবনা নির্ণয় করো। নির্ণয় করো। 2টা পাত্র আছে আমাদের। আমার 2টা পকেট আছে। আমার 2টা পকেট আছে। তো ধরো এই পকেটে 4টা লাল আর 6টা সাদা বল আছে এই পকেটে, আর এই পকেটে 6টা লাল এবং 7টা সাদা বল আছে এই পকেটে। এখন বলা হচ্ছে যে আমি এবার করলাম কি, দুই একসাথে হাত ঢোকাতে পারি বা আলাদাভাবে উঠাম। পকেটে হাত ঢুকাইলাম, এই পকেটে হাত ঢুকে একটা বল উঠাইলাম, এই পকেটে হাত ঢুকে আর একটা বল উঠাইলাম। আগে পরে বলে না, এমন হতে পারে এই 2টা হাত ঢুকে একসাথে এই 2টা টেনেছি, এরকম হতে পারে। অথবা এখানে আগে ঢুকিয়ে উঠাচ্ছি, উঠে এখানে হাত ঢুকিয়ে উঠাচ্ছি, অথবা এখানে এই পকেটে আগে হাত ঢুকিয়ে একটা বল উঠাচ্ছি, তারপর এই পকেটে হাত ঢুকে। তো কোনটা আগে কোনটা পরে এরকম ব্যাপার না, যে আমি এখানে বলা হয়েছে প্রতি পাত্র হতে একটা করে বল উঠানো হলো। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোন পকেটে আমি হাত আগে ঢুকিয়েছি এবং কোন পকেট থেকে আমি আগে বল উঠিয়েছি, এটা কি বোঝা যাচ্ছে? তো যখন আমি অঙ্কের মধ্যে ঢুকবো তখন আমি এই জিনিসটা বলবো। হ্যাঁ, তাহলে প্রথম অঙ্কটাতে কি আছে, যে বল দুটি লাল। বল দুটি লাল মানে এবার খেয়াল করো, আগে যখন অঙ্ক করেছি যে একটি পাত্রে 2টা বল, মানে অনেকগুলা বল আছে, লাল আছে, সাদা আছে, কালো আছে, এরকম বল আছে, ওর মধ্যে হাত ঢুকিয়েছি, ঢুকিয়ে একসাথে 2টা টেনেছি। এবার যেহেতু 2টা পকেট আমার, তোমাকে আমি বললাম যে আমার প্রত্যেক পকেট থেকে তুমি বল উঠাও। তো একসাথে কি এবার হাত ঢুকে বল 2টা উঠাইতে পারবে? 2 হাত অবশ্যই ঢুকাইতে হবে, অথবা 1 হাত 2বার 2 পকেটে ঢুকাইতে হবে। একসাথে তো হবে না, সম্ভব একসাথে? এই কথাটা আমি আগে একবার একটা অঙ্ক করার সময় বলেছিলাম, যে আমি বল যখন উঠাচ্ছি, এবার বল একসাথে 2টা উঠাচ্ছি, যার জন্য বলেছিলাম যে একটি লাল ও একটি সাদা, একটি লাল একটা ঘটনা, একটা সাদাকে একটা ঘটনা আগে ধরতে পারিনি। কেন পারিনি? কারণ আমি একসাথেই 2টা বল যখন উঠাচ্ছি হাত ঢুকে একসাথে 2টা টেনেছি। কিন্তু এইবার 2টা পাত্র যেহেতু আছে, 2টা পকেট যেহেতু আছে, 2টা পকেটে একসাথে 2টা বল উঠাতে পারবো না। একসাথে মানে 2টা হাত আমার লাগবেই। বাম মানে প্রশ্ন এরকম আসবেই তোমার, যে হয় কোনটা আগে কোনটা পরে এরকম একটা ব্যাপার আসবে, অথবা 2 হাত ঢুকিয়েছি এরকম আসবে, যে 2 হাত ঢুকে আর 2 পাত্র থেকে 2টা বল নিলাম, 2টাই কিন্তু আগে 2 হাত দরকার ছিল না, 1 হাত ঢুকেই একসাথে করেছিলাম। এই জন্য তখন অঙ্ক করার সময় আমি একটাই ঘটনা ধরেছিলাম। কিন্তু এখন এই যে এখানে বলেছি যে 2টা লাল বল উঠানো হয়েছে, 2টা লাল বল কি আমি একসাথে উঠিয়েছি? এই লাল বল 2টা কোথা থেকে পেয়েছি? লাল বল কোথা থেকে পেয়েছি? বাম পকেট থেকে একটা, ডান পকেট থেকে একটা, না 2 পকেট থেকেই? 1 পকেট থেকে কি উঠেছি? এই জন্য যেহেতু 2 পকেট থেকে 2টা বল উঠেছি, এই জন্য এই অঙ্ক করার সময় আমার অবশ্যই 2টা ঘটনা ধরতে হবে, কারণ এটা এক পাত্র থেকে ঘটেনি। হ্যাঁ, তাই এখানে 1 নম্বর, ধরি U1 পাত্র হতে উত্তোলিত বলটি লাল। U2 পাত্র হতে উত্তোলিত বলটি লাল।
তাহলে অতএব বল দুটি লাল হবার সম্ভাবনা, অতএব বল দুটি লাল হবার সম্ভাবনা। তাহলে বল দুটি লাল মানে প্রথম পাত্র থেকে একটা লাল এবং দ্বিতীয় পাত্র থেকে একটা লাল। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে প্রথম পাত্র থেকে একটা লাল এবং দ্বিতীয় পাত্র থেকে একটা লাল। এখন যদি তোমাদের প্রশ্ন করি যে এ আর বি দুইটা ঘটনা আমাদের এখানে আছে, একটা ঘটনা হলো এ আর একটা ঘটনা হলো বি। তোমাদের যদি প্রশ্ন করি যে কোনটা আগে ঘটেছে, বলো কোনটা। আমার দুইটা পকেট আছে, দুইটা পকেটে হাত ঢুকিয়ে আমি বল উঠাচ্ছি। কোন পকেট থেকে কোন পকেটে আগে হাত ঢুকাবো, কোন পকেট থেকে বলা হয়েছে দুইটা পাত্র আছে, U1 একটা পাত্র আছে, U2 একটা পাত্র আছে। বলা হয়েছে প্রতি পাত্র থেকে একটা করে বল উঠাইতে বলা হয়েছে। কোন পাত্র থেকে আগে কোন পাত্র থেকে পরে বল উঠাতে, এটা তো আমরা বুঝতে পারছি না। বুঝতে কি পাচ্ছি যে এ আগে ঘটেছে না বি আগে ঘটেছে। আমি বলেছিলাম যখন আমি বুঝতে না পারবো যে এ আর বি কোনটা আগে ঘটছে, তখন বুঝবো যে এ আর বি পরস্পর স্বাধীন। এই কথাটাই আমি বারবার আগের অঙ্কগুলো করার সময় আমি বলছিলাম যে কোনটা আগে ঘটেছে। এখন দেখো তুমি চিন্তা ভাবনা করো এ আর বি এর মধ্যে কোনটা আগে ঘটেছে, বোঝা যায় কোনটা আগে ঘটেছে। যেহেতু কোনটা আগে ঘটেছে বুঝতে পারছি না, তাইলে এ আর বি হলো স্বাধীন। তাহলে এখান থেকে এটা হলো যেহেতু স্বাধীন, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। উপরে লিখি, দেখতে মনে হয় সমস্যা হচ্ছে তোমাদের। 4 6 6 7। তাহলে এটা আমি আবার লিখছি যে এটা ছিল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ছিল কি, যে প্রথম পাত্র থেকে এ হলো U1 পাত্র হতে লাল। তাহলে U1 পাত্রে লাল বল কয়টা আছে? U1 পাত্রে লাল বল আছে 4টা, তাহলে 4C1। আর টোটাল বল আছে 10টা, তাহলে 10C1 গুণন বি দ্বিতীয় পাত্র থেকে লাল। দ্বিতীয় পাত্রে লাল বল ছিল 6টা, তাহলে 6C1 আর লাল ছিল 6টা আর সাদা ছিল 7টা, 13টা, 13C1। এই ক্যালকুলেশন করো, তাহলে যা হবে তাই। 24 ডিভাইডেড বাই 130, কাটাকাটি হলে সেটাই হলো উত্তর। এবার আমরা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলা হয়েছে একই রঙের। এখানে বলা হয়েছে বল দুটি একই রঙের। তাহলে একই রঙের জন্য আর আমি বেশি কথা না বলে এখন অঙ্ক করে যাব, কারণ পরবর্তী জিনিসগুলো একই। তাহলে একই রঙের মানে কি, যে আমি যে দুইটা বলটা নিয়েছি দুইটাই লাল অথবা দুইটাই সাদা। যদি লাল হয় তাহলে একই রঙের মানে আমাদের 2 নম্বর অঙ্কে আছে যে বল দুইটা একই রঙের। তাইলে এখানে অঙ্ক করার জন্য আমরা লিখব যে ধরি 2, ধরি এ U1 পাত্র হতে উত্তোলিত বলটি লাল। বি U2 পাত্র হতে, মানে একই রঙের মানে যদি U1 পাত্র থেকে লাল হয় তাহলে U2 পাত্র থেকেও লাল হবে, লাল। সি U1 পাত্র হতে যদি উত্তোলিত বলটি সাদা যদি হয়, তাহলে ডি
U2 পাত্র থেকেও সাদা হতে হবে, সাদা। তাইলে অতএব বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা, মানে প্রথম পাত্র থেকে U1 পাত্র থেকে যদি লাল হয়, U2 পাত্র থেকেও হবে লাল, অথবা প্রথম পাত্র থেকে যদি সাদা হয় তাহলে U2 পাত্র থেকেও হবে সাদা, সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ডি। এখানে ওই একই কথা আর রিপিট করব না, এ ইন্টু প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ মান বসাবো, মান আমি বসে দেব না। মান বসিয়ে ক্যালকুলেশন করবা। এরপরে তারপরেটা ছিল ভিন্ন রঙের। ভিন্ন রঙের মানে তখন আমি ইয়ন পাত্র থেকে যদি লাল হয়, ভিন্ন রঙেরটা যদি করি তখন ইয়ন পাত্র থেকে যদি লাল হয় তাহলে U2 পাত্র থেকে সাদা, এখান থেকে যদি, তাহলে এখানে লাল গেছিল, এখান থেকে যদি সাদা হয় তাহলে এটা থেকে হবে লাল, এটা থেকে লাল, তাহলে লাল, তার মানে এ মানে কি, যে U1 পাত্র থেকে লাল হলে U2 পাত্র থেকে সাদা, অথবা U1 পাত্র থেকে সাদা হলে U2 পাত্র থেকে লাল। দেখো এটার সাথে মিলিয়ে তারপরে মান বসালেই হয়ে যাবে। তাহলে আমি আজকে আর এই যে দুইটা অঙ্ক আমি করাইলাম, এই অঙ্কগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা পরীক্ষায় আসে। কাজে এগুলা অঙ্ক তোমরা, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, অঙ্ক করবা এবং বইয়ে তুমি আজিজের দ্বিতীয় পত্র, আর এখন বাজারে আমি 2019-এর বইও পাচ্ছি না, 20-ও পাচ্ছি না, 19 বের হয়েছে আমি জানি, আমার হাতে এসছিল 19, তো একজনকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বিপদে পড়ে গেছি, 19-এর বই পাচ্ছি না, 18 পাওয়া যাচ্ছে। তো তোমরা 18 থেকে করলেও সমস্যা নাই। আর যদি ওই জাস্ট নতুন বই বের হলে নিলে পারে, তোমার কিছু অঙ্ক হয়তো প্যাটার্ন চেঞ্জ হয়তো করেছে, সেগুলো আর কি দেখতে পারো। আর তোমাদের ওই একটা বই ভালো মতো, ওই আজিজের বইটা ভালো মতো যদি তোমরা ফলো করো, অঙ্কগুলো করো, আমি পরে অবশ্য মানে বই থেকে 2-1টা সৃজনশীল প্রশ্ন 2-3টা হয়তো করে দেব, আর কিছু তোমাদের বাড়ির কাজ দেব, তোমাদের দাগ দিয়ে দেবো, ওই অঙ্কগুলো করলেই হবে। তো তোমরা আমি ক্লাস করছি, তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাস করছো আমি সেটা বুঝছি না, কিন্তু আমি কিন্তু ক্লাস নিচ্ছি। আমি মানে অন্যান্য স্কুলে আমি দেখছি ক্লাস, অনেক স্কুলে তো দেখছি যে 10 মিনিট 15 মিনিট 8 মিনিট করে ক্লাস নিচ্ছে। জাস্ট এখানে কি যে ক্লাস নিতে হবে, তাই না নিলে এমপিও বন্ধ হয়ে যাবে, বেতন বন্ধ হয়ে যাবে, নিজের বেতন বাঁচানোর জন্য দেখছি অনেক জায়গায় ক্লাস। আমি কিন্তু তোমরা যারা ক্লাস করছো যদি মাইন্ডলি তোমরা ক্লাস করো, আমি কিন্তু সেইভাবে ক্লাস নিচ্ছি না। আমি আমার ভিতর যে অপরাধবোধ কাজ করছিল যে আমি বসে থেকে থেকে আমি বেতন নিচ্ছি আর আমার ছাত্ররা বঞ্চিত হচ্ছে, যখন অনলাইন ক্লাসের প্রস্তাবটা আসলো তখন আমি এটা কিন্তু লুফেই নিলাম যে আমি কিছুটা হলেও বাড়িতে বসে থেকে, তো সারাদিন বসে থেকে থেকেই হচ্ছি, কিছুটা হলেও আমি ছাত্রদের উপকার যদি করতে পারি, হ্যাঁ, যে এই জন্য আমি কিন্তু ক্লাস সিরিয়াসলি নিচ্ছি, আমি সিরিয়াসলি ক্লাস নিচ্ছি। আর তোমরাও যদি আমার সাথে সিরিয়াস হও তাহলে আশা করি যে তোমরা অবশ্যই উপকৃত হবা, অন্য কারোর কাছে যেতে হবে না। এখন তোমরা কতটা সিরিয়াস সেটা আমি বুঝতে পারছি না। আর তোমাদের আমি কিছু নোটিশের মতো আর কি কিছু আমি কথা বলবো। এই যে তোমাদের ভর্তি কার্যক্রম চলছে, সেই ভর্তি কার্যক্রমে ভর্তির জন্য আমিও একজন সদস্য আর কি, যে ভর্তির কাজ
পরিচালনা করার জন্য। তো তোমাদের কিছু প্রবলেম, তোমাদের ভাই বোনদের মধ্যে কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের স্কুল থেকে পাস করেছে, তো অনলাইনে আবেদন করেছে। অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আমাদের স্কুলকে স্পেশাল কোটা দেখিয়ে আবেদন করতে হবে। করলে লাভটা কী? করলে লাভ হলো যে তোমার ধরো যে তুমি 3টা কলেজে চয়েস দিলে বা 4টা কলেজের চয়েস দিলে, 4টা কলেজের চয়েস দিলে 1 নম্বর রাজশাহী কলেজ, 2 নম্বর ডিগ্রি কলেজ, 3 নম্বর সিটি কলেজ, তা 3 নম্বরে দিলে আমাদের স্কুল, আর 4 নম্বরে দিলে ধরো সিটি কলেজ। এখন তোমার সিটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা নাই, একটা কথার কথা, তুমি এটাকে অন্যভাবে নিও না, যে কথার কথা তুমি সিটি কলেজে, তাইলে এখন তুমি যদি আমাদের স্কুলকে এসকিউ অর্থাৎ বিশেষ কোটা হিসাবে চিহ্নিত করে রাখো, তাহলে তোমার লাভটা হবে কি, যে রাজশাহী কলেজ তোমার পয়েন্ট রাজশাহী কলেজে ভর্তি হওয়ার নাই, নিউ ডিগ্রি কলেজে হওয়ার নাই, ইউনিভার্সিটি স্কুলে হওয়ার নাই। ইউনিভার্সিটি স্কুলে বহিরাগত হিসাবে যদি অভ্যন্তরীণ না দেখাও, তাহলে ইউনিভার্সিটি স্কুলেও ভর্তি হওয়ার পয়েন্ট নাই, সিটি কলেজের আছে, তখন তোমার চলে যাবে সিটি কলেজে। কিন্তু তুমি যদি এসকিউ পূরণ করে রাখো, আর যদি রাজশাহী কলেজে হয়ে গেল, নিউ ডিগ্রিতে হয়ে গেল, হ্যাঁ, যেহেতু তুমি এখানে ইউনিভার্সিটি স্কুলকে এসকিউ দিয়েছো, তখন আর নিচের দিকে যাবে না, ওই ইউনিভার্সিটি স্কুলে তোমার দিয়ে দিবে। অনেক ছেলে মেয়ে এটাকে ভুল বুঝার ফলে মানে আমাদের এতে ইন্টারনাল হিসাবে আবেদন করেছে, ইন্টারনাল দেখে আবেদন করেছে তোমার 168 জন, তার মধ্যে সায়েন্সে আমরা আজকে পর্যন্ত পেয়েছি মাত্র 33 জন। এখন অনেকেই ভাবছে যে ইউনিভার্সিটি স্কুলে এটা জমা দেওয়া মানে অন্য কোনো জায়গায় যেতে পারবে না, কথাটা কিন্তু আসলে তা না, হ্যাঁ, কথাটা তা না, এটা একটা। আর একটা হলো যে 15ই আগস্ট উপলক্ষে আর কি একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল। তোমাদের যদি ভাই বোন যদি থাকে, তো ক্লাস 1-এর জন্য ছিল শেখ রাসেল সম্বন্ধে 10টি বাক্য, 1 আর 2 ছিল। 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছিল যে বঙ্গবন্ধুর শৈশব, আর পরবর্তী উপরের ক্লাসগুলোতে ছিল যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। তো সেই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ মানে তেমনই ছিল না, যার জন্য পুনরায় আবার এই কার্যক্রমটাই করা হয়েছে, হ্যাঁ, যে সেখানে টাইম দেওয়া হয়েছে 25 তারিখ পর্যন্ত। এবং সেই যেমন ধরো 1 থেকে 2 পর্যন্ত ছেলেপেলে বাচ্চা যারা, তারা শেখ রাসেল সম্বন্ধে 10টি বাক্য লিখে অনলাইনে সাবমিট করবে, অথবা আমাদের স্কুলে আবদুল্লার কাছে জমা অবশ্যই দিবে। কারণ বলা যায় না, পরবর্তীতে যদি বার্ষিক পরীক্ষা করোনার কারণে যদি বার্ষিক পরীক্ষা না নেওয়া সম্ভব হয়, তবে হয়তো এটার ইফেক্ট এখানে পড়তে পারে, হ্যাঁ। এবং তোমাদের প্রত্যেক ওই যে বললাম 1 থেকে সম্ভবত 8 পর্যন্ত আছে, না 9 পর্যন্ত আছে, বা 10 পর্যন্ত, উপরেও থাকতে পারে। তোমরা ওই বিজ্ঞপ্তিটা অনলাইন ফেসবুকে দেখবা, দেখে তোমরা অবশ্যই তোমাদের পরিচিত ভাই বোন যারা আছে, সুমাইয়ার ভাই আছে মনে হয়, সুমাইয়াকে বলে দিই, তোমার ভাইকে বলবা যে ওদের ক্লাসের জন্য ওদের ক্লাসের যে প্রতিযোগিতার বিষয় আছে সেটা বাড়িতে বসে হাতে লিখবে বা কম্পিউটারে কম্পোজ করে অবশ্যই 25 তারিখের মধ্যে আবদুল্লার কাছে জমা দিবে, অথবা যদি মনে করে যে অনলাইনে স্কুল ওয়েবসাইটে যদি সাবমিট করতে চাও, সেটাও তোমরা করতে পারো। তো আর তোমরা যারা শুনছো, তোমরা যারা সরাসরি শুনলে প্লাস তোমার অন্যান্য পরিচিত যদি কেউ থাকে যে আমাদের এই স্কুলে পড়ে, তারা প্রত্যেককেই বলবা যে এরা যেন প্রত্যেকেই যার যে বিষয়, এই যে বললাম যে 1-2 হলো শেখ রাসেল সম্বন্ধে 10টি বাক্য, আর 3 থেকে পঞ্চম হলো বঙ্গবন্ধুর শৈশব, আর
উপরের ক্লাসগুলো হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, এবং এগুলোর উপর কয়টা করে বাক্য লিখতে হবে, কয়টা করে শব্দ লিখতে হবে, সেটা ওই ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা দেখে তোমরা অবশ্যই প্রত্যেকেই, কারণ যদি পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে প্রমোশনের জন্য এটা হয়তো, আমি ঠিক মানে একেবারে গ্যারেন্টি দিয়ে বলছি না, হয়তো এটা পরবর্তীতে এতে তোমার প্রভাব পড়তে পারে, এরকম আমি আভাস একটা পেয়েছি। এই জন্য আমার মানে তোমাদের আমি বললাম, তোমাদের পরিচিত যারা আছে তারাকে এই কথাটা একটু ছড়িয়ে দাও। তারপর আমাদের টিচারদের প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক টিচার যেন তাদের মানে ক্লাস টিচার যারা তারা যেন তার ছাত্রকে জানাই। আর তোমরা যারা শুনলে তারাও এই জিনিসটা জানিয়ে দাও যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তো যাই হোক, তোমাদের আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। তারপরও তোমাদের ক্লাস শেষেই আবার কিছু কথা বলতে হয়, না বললে নয়। হ্যাঁ, যে তোমরা সুস্থ থাকো, এখনও যারা করোনা মুক্ত আছো তারা যেন করোনার ছোবল তোমাদের যেন স্পর্শ করতে না পারে, এই জন্য সাবধান থাকবা। আমাদের স্কুলের এক মানে আমাদের স্কুল পরিবারেও করোনা অনুপ্রবেশ ঘটেছে, কাজে তোমরা সাবধানে থাকবা, গ্যাঞ্জাম যেখানে আছে সেখানে যাবা না, বাড়ির বাইরে গেলে যাওয়ার আগে একবার হাতকে ভালো করে ধোবা, বাইরে থেকে আসার পর আবার হাতটাকে ভালো করে ধোবা, এবং স্যাভলন বা এই জাতীয় কিছু হাতে ব্যবহার করবা। খাওয়া দাওয়া, হ্যাঁ, খাওয়া দাওয়ার মধ্যে তোমরা ধরো যে চা খাবা, এতে আদা রসুন তেজপাতা বা মশলা জাতীয় খাবার খাবা। আমাদের জন্য আল্লাহর একটা বিশেষই যে দেখো যে আমাদের দেশে আক্রান্ত হচ্ছে অনেক। শোনো, অনেকেই অনেক কথা বলছে যে সংক্রমণ কমে গেছে, আজকেও কিন্তু ৩,২০০ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৪২ না কতজন মারা গেছে আর কি। কাজে সংক্রমণ কিন্তু আমাদের দেশে কিন্তু বাড়ছেই, কমেনি, কোনো সময় একটু কমেনি। কাজে তোমরা খুব সাবধানে থাকবা। তারপরও সাবধানে থাকলেও যদি তোমার ভাগ্যে আমার ভাগ্যে লিখে রাখে যে করোনা, আল্লাহ যদি লিখে রাখে করোনা হবে, হ্যাঁ, তো সাবধানে থেকো। সাবধানে থাকো। আর আবারও তোমাদের আমার এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো মতো পড়াশোনা করো, বাবা মার কথা মতো চলো, গুরুজনদের সম্মান করো, এই বলেই আমি আজকের ক্লাসের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।